তোমরা কে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাও? ভাইয়েরা হাত তুলো তো, কারা কারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাও? খুব বেশি হতে চায় না। বোনেরা কারা কারা প্রধানমন্ত্রী হতে চান? আচ্ছা, তাহলে আমরা এটা আজকে এই স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে অলিপুর থেকে অন্তত কয়েকশো প্রধানমন্ত্রী তৈরি হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আমরা কার মতো প্রধানমন্ত্রী হতে চাই, যে এতদিন ধরে বাংলাদেশে নির্যাতন করেছে, জুলুম করেছে, আমার দেশের আবু সাইদ থেকে শুরু করে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, আমাদের দেশের চৌকুশ দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেছে। আমরা কি তার মতো প্রধানমন্ত্রী হতে চাই? আমরা প্রধানমন্ত্রী হতে চাই এমন প্রধানমন্ত্রী যে তার জনগণকে ভালোবাসবে, যে রাষ্ট্রের তার স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিবে। তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম জানো সবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে অধিষ্ঠিত ছিলেন, তিনি যখন রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি রাষ্ট্রে রাতের বেলায় সবার বাসাতে যেতেন। কার কি অভাব আছে, কার কি অভিযোগ আছে, কার কি সমস্যা আছে, রাতের হারে তিনি হেঁটে হেঁটে মানুষের সেই সমস্যাগুলো শুনতেন এবং তিনি সেই সমস্যাগুলোর সমাধান নিজ হাতে করতেন। এমন অসংখ্য ঘটনা আছে যে কোন একজন ক্ষুধার্তের ঘরে তিনি নিজে খাবার বহন করে তার বাসায় পৌঁছে দিয়েছেন। আমরা অদূর ভবিষ্যতে এমন প্রধানমন্ত্রী বাংলাদেশে চাই। পারবো ইনশাআল্লাহ? আজকে তুমি অলিপুরে জন্মগ্রহণ করেছো, মনে রাখবা তোমার পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য, বড় হওয়ার জন্য তোমার জন্মস্থান কোথায় এটা পৃথিবীতেও কখনো খুঁজতে যাবে না। তোমরা কাজী নজরুলকে জানো। কাজী নজরুল খুব অল্প বয়সে ওনার পিতাকে হারিয়েছেন। পিতাকে হারানোর পর ওনাকে ওনার পড়াশোনা ছেড়ে দিয়ে রুটি এবং চায়ের দোকানে চাকরি নিতে হয়েছিল। কিন্তু সেই নজরুল তার নিজেকে এমন ভাবে তৈরি করেছেন, দারিদ্রতা ওনাকে কখনো বাধা দিয়ে রাখতে পারেননি। এবং তোমরা জানো সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের শাসকদের সামনে তিনি যে বিদ্রোহাত্মক এবং যেভাবে করে তিনি ওনার বলিষ্ঠ কণ্ঠ, বলিষ্ঠ লেখনী লিখেছেন, তার মধ্য দিয়ে ব্রিটিশদের যে শাসন সেটা চ্যালেঞ্জ তিনি করেছিলেন। তিনি বিদ্রোহী কবিতা লিখেছিলেন, এক একটা শব্দ এখন আমাদেরকে গা শিউরি উঠে। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমার এই নত শির ওই শিখর হিমাদ্রীর। তিনি বলেছিলেন তোমাদের এই মন গড়া আইন, আমি মানি না তো কোনো আইন, তোমাদের এই মন গড়া আইন দিয়ে তোমরা আমাদের উপর শাসন চালাবা, জুলুম চালাবা, এটা আমরা মেনে নিব না। এবং সেই কাজী নজরুলের কবিতা থেকে উৎসাহিত হয়ে আজকে আমরা দেখেছি 2024 সালে আবু সাইদরা দাঁড়িয়ে গিয়েছে, রংপুরের সন্তান, তোমাদেরই ভাই, তোমাদেরই পরিবারের সদস্য। সে বাতিলের বুলেটের সামনে দাঁড়িয়েছে, বলেছে আমি তোমার অন্যায়ের কাছে মাথা নত করব না, আমি জীবন দিব প্রয়োজনে, কিন্তু এরপরও এই জুলুমতন্ত্রের অবসান আমি চাই। সেই আবু সাইদ আইকনিক চরিত্র আমাদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্য আমি আবারও বলছি, তুমি কোথায় জন্ম নিচ্ছ, কোন পরিবারে জন্ম নিয়েছ, কোন বংশে জন্ম নিয়েছ, এটা খুব গুরুত্বপূর্ণ না, বরং তুমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাও, তুমি কোথায় স্বপ্ন দেখে নিজেকে পৌঁছাতে চাও, তুমি এই জনপদের জন্য, এই মানুষের জন্য, মানবতার জন্য কি ভূমিকা রাখতে চাও, এটাই হচ্ছে তোমার অবদান, এটাই মানুষ তোমাকে স্বীকৃতি দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। আজকে আমাদের এই বাংলাদেশে শুধুমাত্র যোগ্য নেতৃত্ব এবং দক্ষ মালির অভাবে এই চমৎকার বাগানগুলো ফুলে ফুলে সুশোভিত হয় না। এখানে যারা নেতৃত্ব দিয়েছেন বিগত 15 বছরে শুধুমাত্র যে পরিমাণ লুটপাট বাংলাদেশ থেকে হয়েছে, যে পরিমাণ অর্থ পাচার বাংলাদেশ থেকে হয়েছে বিদেশে, সেটা 4 বার বাংলাদেশের বাজেট করার মতো অর্থ এখান থেকে পাচার হয়েছে। এক একজন আমার আগে স্যার উদাহরণ দিচ্ছিলেন, সালেহ ভাই উদাহরণ দিচ্ছিলেন, একটা সামান্য সরকারি অফিসের পিয়ন তার ঢাকা শহরে 10 তলা বিল্ডিং করে। কিভাবে করে? সে মাত্র 15,000, 20,000, 30,000 টাকার বেতন দিয়ে কিভাবে ঢাকা শহরে 20 তলা বিল্ডিং করে? সে তার বিশাল সম্পদের অট্টালিকা করে। নিঃসন্দেহে সেটা আমার তোমার এই অলিপুরবাসী কৃষক যারা, শ্রমিক যারা, কষ্ট উপার্জিত অর্থগুলো তারা তাদের ভোগ বিলাসে তাদের সম্পদের পাহাড় গড়ে তোলে। অথচ আমাদের এই বাংলাদেশ